আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব ইসরায়েলে ফের হামলা শুরু করবে হুতি। আরও জানিয়ে দিব ২৪ ঘন্টায় ইউক্রেন হারালো ১৩৩০ জন সৈন্য। এরপর থাকছে মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের দামামা। আরও থাকছে গাজায় যে কোনো মুহূর্তেই যুদ্ধ শুরুর শঙ্কা। এবং সর্বশেষ জানিয়ে দিব ১১ বছর পর ইসরায়েলি সেনার মরদেহ ফেরত দিল হামাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ইসরায়েলে ফের হামলা শুরু করবে হুথি। সম্প্রতি জার্মানি ও ব্রিটেন অভিযোগ করেছে মহাকাশে তাদের উপগ্রহগুলোকে অনুসরণ করছে রাশিয়া। গত কয়েক সপ্তাহে একাধিকবার জ্যামিং কিংবা কক্ষপথে চলে আসার মতো ঘটনা থেকেই এমনটা অনুমান করা হচ্ছে। পশ্চিমাদের অভিযোগ, মহাকাশে তাদের কৃত্রিম উপগ্রহগুলোর উপর নিয়মিত নজরদারি করা হচ্ছে। এর জেরে একদিকে যেমন দেশের সংবেদনশীল তথ্য বিদেশিদের হাতে চলে যাচ্ছে, তেমনই প্রভাব পড়ছে অসামরিক বিমান চলাচলেও। গত সেপ্টেম্বরে মহাকাশ শিল্পকর্তাদের নিয়ে অনুষ্ঠিত বার্লিন সম্মেলনে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেছিলেন, মহাকাশে রাশিয়ার কর্মকাণ্ড আমাদের সকলের জন্যই একটি হুমকি, এমন একটি হুমকি যা আর কোনোভাবেই উপেক্ষা করলে চলবে না। পশ্চিমা দেশগুলির আশঙ্কা, রাশিয়া তাদের যোগাযোগ স্যাটেলাইটগুলিকে লক্ষ্য করে আক্রমণ করতে পারে। এতে উপগ্রহ চিত্র কিংবা টেলিকম এবং ব্রডব্যান্ড স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার মতো বিষয়গুলি প্রভাবিত হতে পারে। বিশ্বব্যাপী থিঙ্ক ট্যাঙ্ক RANDর তথ্য অনুযায়ী সামরিক নেভিগেশন এবং পজিশনিং সিস্টেম ব্যাহত হওয়ার পাশাপাশি বিমান চলাচলেও প্রভাব পড়তে পারে। ২৪ ঘণ্টায় ইউক্রেন হারালো ১৩৩০ জন সৈন্য। একদিনের ব্যবধানে প্রায় ১৩৩০ জন সৈন্য হারালো ইউক্রেন। ভাবা যায় কতটা শোচনীয় অবস্থায় রয়েছে ভলোদিমির জেলেনস্কির দেশ। মস্কো থেকে প্রকাশিত সংবাদ মাধ্যম তাসের সর্বশেষ তথ্যে জানা গেছে, ইউক্রেনীয় সেনাবাহিনী মাত্র ২৪ ঘণ্টায় প্রায় ১৩৩০ জন সৈন্য হারিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের এই ক্ষয়ক্ষতি ঘটেছে রাশিয়ার সেনাদের চালানো বিশেষ সামরিক অভিযানে, যা বিভিন্ন আলাদা আলাদা অঞ্চলে চালানো হয়। চলুন জেনে নেই গত ২৪ ঘণ্টায় কোন যুদ্ধক্ষেত্রে কতজন সেনা হারালো ইউক্রেন। ব্যাটল গ্রুপ নর্থ, এখানে ইউক্রেনীয় বাহিনীর ১৬০ জনেরও বেশি সৈন্য নিহত হয়। ব্যাটল গ্রুপ ওয়েস্ট প্রায় ২২০ জন সৈন্য নিহত। ব্যাটল গ্রুপ সাউথ প্রায় ১৩০ জনের প্রাণহানি। ব্যাটল গ্রুপ সেন্টার সর্বোচ্চ ক্ষয়ক্ষতি প্রায় ৪৭০ জন। আর ব্যাটল গ্রুপ ইস্ট অঞ্চলে ২৫৫ জন এবং ব্যাটল গ্রুপ দনেপোর এলাকায় আরও ৯৫ জন সেনা প্রাণ হারিয়েছেন। এটা শুধুই সংখ্যা নয়, এটা একদিনের রক্তক্ষয়ী বাস্তবতা। রাশিয়ার এই দাবি যদিও স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি, তবু এমন পরিসংখ্যান পশ্চিমা সামরিক বিশ্লেষকদের মধ্যে নতুন উদ্বেগ সৃষ্টি করছে। বিশেষজ্ঞদের মতে রাশিয়া এখন ধীরে ধীরে নিয়ন্ত্রিত অগ্রযাত্রা কৌশলে ফিরে এসেছে, ফ্রন্টলাইন বদলে যাচ্ছে। কিন্তু যুদ্ধের ভাষা এখনও একই: ধ্বংস, হতাহত আর অনিশ্চিত ভবিষ্যৎ। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ এখন সংখ্যার নয়, মনস্তত্ত্বের। যে পক্ষ মনোবল ধরে রাখবে শেষ পর্যন্ত তারাই ফায়দা তুলবে। এদিকে কিয়েভ দাবি করছে রাশিয়ার অতিরঞ্জিত তথ্য প্রচার করছে। যুদ্ধক্ষেত্রে প্রকৃত পরিস্থিতি আরও জটিল। তবুও প্রতিদিনের হতাহতের সংখ্যা এই যুদ্ধকে এক অনন্ত রক্তপাতের অধ্যায়ে পরিণত করেছে। এই যুদ্ধ এখন শুধু সৈন্যদের নয়, প্রতিটি পরিবার, প্রতিটি শহর, প্রতিটি স্বপ্নের বিরুদ্ধে যুদ্ধ। রাশিয়া বলছে অভিযান অব্যাহত থাকবে যতক্ষণ না তাদের লক্ষ্য পূরণ হয়, আর ইউক্রেন বলছে তারা ১ ইঞ্চি মাটিও ছাড়বে না। এর মাঝে হারিয়ে যাচ্ছে মানুষ, ভেঙে পড়ছে ঘরবাড়ি, আরও ধুলোয় মিশে যাচ্ছে ভবিষ্যতের আশা। এই সংঘাতের শেষ কোথায় কেউ জানে না, তবে প্রতিদিনের এই পরিসংখ্যানই যেন একটাই কথা বলছে: যুদ্ধের ময়দানে কোনো পক্ষই সত্যিকার বিজয়ী নয়। মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের দামামা। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘনঘটা। সীমান্ত পেরিয়ে লেবাননের আকাশে ইসরায়েলের যুদ্ধবিমান গর্জে উঠেছে। আগুন ঝরছে দক্ষিণাঞ্চলে বসতবাড়িতে। পাল্টা জবাবের প্রস্তুতিতে হিজবুল্লাহ। যেন এক অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ছে গোটা অঞ্চলে। বিশ্বজুড়ে জেগে উঠেছে নতুন করে যুদ্ধের সংখ্যা। যুক্তরাষ্ট্রের ছাত্রছায় ইসরায়েল যেন কাউকে তোয়াক্কা করতে চায় না। যুদ্ধবিরোধী চুক্তি তোয়াক্কা না করে তারা লেবাননের আকাশে চালাচ্ছে নির্বিচার হামলা। আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেশটির সীমান্তে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল বাহিনী। লেবাননের সরকারি বার্তা সংস্থা জানায়, দক্ষিণ লেবাননের একাধিক গ্রামে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় বেসামরিক নাগরিক নিহত সহ অন্তত ৮ জন আহত হয়েছেন। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে লেবাননের বেশ কিছু অঞ্চল। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন তীব্র ক্ষোভ জানিয়ে বলেন, জায়নবাদীরা ইচ্ছাকৃত যুদ্ধ চাপিয়ে দিতে চাইছে। তিনি বলেন, ইসরায়েল বারবার যুদ্ধবিরোধী চুক্তি লঙ্ঘন করে নতুন করে উত্তেজনা বাড়াচ্ছে, যার দায় পুরোপুরি দখলদার রাষ্ট্রটির।
হিজবুল্লাহর মুখপাত্র জানিয়ে দিয়েছেন, সময় শেষ নীরবতার, শত্রুরা যুদ্ধ শুরু করেছে, এবার দেওয়া হবে জবাব। দক্ষিণ সীমান্ত জুড়ে প্রস্তুত প্রতিরোধ যোদ্ধারা। হিজবুল্লাহ ডেপুটি সেক্রেটারি জেনারেল শেখ নাইম কাসিম জানিয়েছেন, নিজেদের আত্মরক্ষার সম্পূর্ণ অধিকার রয়েছে সংগঠনটির। ইসরায়েলের আগ্রাসী দখলদারিত্ব এমন এক পর্যায়ে পৌঁছেছে যা সহ্য করা হবে না বলে মন্তব্য করেন তিনি। এর উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে, তাদের প্রতিটি হামলার মূল লক্ষ্য হিজবুল্লাহ সামরিক স্থাপনা, অস্ত্রাগার ও কমান্ড সেন্টার। তারা দাবি করেছে, যে কোনো মূল্যে লেবানন থেকে হিজবুল্লাহ সামরিক শক্তি নির্মূল করবে ইসরায়েল। গত সপ্তাহে লেবাননের সামরিক অভিযান আরও তীব্র করার ঘোষণা দেন ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু। হিজবুল্লাহকে তাদের হারানো সক্ষমতা পুনর্গঠন করতে দিবে না দেশটি, এমন হুমকিবাক উচ্চারণ করে। তার পরদিনে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্স বলেন, হিজবুল্লাহ ইসরায়েলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি, তাই লেবানন থেকে এই গোষ্ঠীকে পুরোপুরি উৎখাত করা হবে। বিশ্লেষকদের মতে দুই পক্ষ এখন মুখোমুখি অবস্থানে। হিজবুল্লাহকে নিরস্ত্র করা ইসরায়েলের লক্ষ্য, আর হিজবুল্লাহ করেছে মহাপ্রতিজ্ঞা। গাজায় যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরুর শঙ্কা। ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিসের বানি সোহেলা একটি তাঁবুতে ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মূলত হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চলমান থাকলেও দখলদারের হামলা কিন্তু থেমে নেই। প্রতিনিয়ত সেখানে প্রাণ হারাচ্ছেন ফিলিস্তিনিরা। এতে গাজাবাসীর আশঙ্কা বাড়ছে, যে কোনো মুহূর্তে শুরু হতে পারে সংঘাত। খান ইউনিসে গতকাল যেখানে হামলা চালানো হয়েছে, সেখানকার বাসিন্দারা বলছেন, লক্ষ্যবস্তু করা স্থানটি ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন অঞ্চল চিহ্নিতকারী হলুদ রেখার মধ্যে ছিল না। যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনী কমপক্ষে 241 ফিলিস্তিনিকে হত্যা করেছে। ফিলিস্তিনিরা বলছেন, ইসরায়েল এখন কেন তাঁবুতে হামলা করছে তার কোনো ব্যাখ্যা নেই। আল জাজিরা বলছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চলার মধ্যেই গাজা জুড়ে ইসরায়েলি সামরিক বাহিনীর সর্বশেষ হামলায় অন্তত 3 ফিলিস্তিনি নিহত হয়েছেন। কর্তৃপক্ষ বলছে, 25 মাস আগে শুরু হওয়া যুদ্ধের পর এ পর্যন্ত ভূখণ্ডটিতে মোট মৃত্যু 70,000 ছাড়িয়েছে। শনিবার নিহতদের মধ্যে এক ফিলিস্তিনি মধ্যাঞ্চলীয় বুরেজি শরণার্থী শিবিরে হামলায় মারা গেছেন বলে চিকিৎসা সংশ্লিষ্ট সূত্রগুলো আল জাজিরাকে জানিয়েছে। গাজার উত্তর ও দক্ষিণ অংশে তথাকথিত হলুদ রেখা অতিক্রম করার অভিযোগে বাকি দুজনকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে 240 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তারা বলছেন, 2023 সালের 7 অক্টোবর থেকে এ পর্যন্ত ভূখণ্ডটিতে মোট মৃত্যু 69,169 জনে দাঁড়িয়েছে। অনেক মৃতদেহ শনাক্ত হওয়ার পর এবং ধ্বংসস্তূপের নিচ থেকেও আরও মৃতদেহ উদ্ধারের পর সংখ্যাটা এখানে দাঁড়িয়েছে বলে ভাষ্য তাদের। 11 বছর পর ইসরায়েলি সেনার মরদেহ ফেরত দিল হামাস। গাজায় হামাসের হাতে প্রায় 1 দশক ধরে আটকে থাকা ইসরায়েলি সেনা লেফটেন্যান্ট হাদার গোল দিনের দেহাবশেষ ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয়েছে। 2014 সালে যুদ্ধ চলাকালে একটি হামলায় 23 বছর বয়সে নিহত হন ওই ইসরায়েলি সেনা। এরপর থেকেই তার মরদেহ গাজায় হামাসের সশস্ত্র শাখার কাছে ছিল। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, বিভিন্ন গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং দীর্ঘ সময়ের কৌশলগত কর্মকাণ্ডের মাধ্যমে হাদারের মরদেহ ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। আনুষ্ঠানিকভাবে শনাক্তকরণের পর শীঘ্রই ইহুদি ধর্মীয় নিয়ম অনুযায়ী তার দাফনের প্রস্তুতি চলছে। চলমান যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাস জানান, তারা গোল দিনের দেহ ফেরত দেবে। এর আগে হামাস প্রথম ধাপে 20 জন জীবিত বন্দীর এবং 28 জন নিহত বন্দীর মধ্যে 24 জনের মরদেহ ইসরায়েলের কাছে